ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, এখন যেগুলো সম্বন্ধে আমরা জানবো, বিভিন্ন ধরনের ন্যাশনাল বডি যেগুলো রয়েছে তারা কবে স্থাপন হয়, কি উদ্দেশ্যে হয়েছে, অলরেডি আমরা ক্লাসে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জানেন, আপনাদের এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এটাকে একবার রিভিশন করব, রিভিশন করে এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। তো ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, আমাদের যে ইউনিভার্সিটিগুলো স্থাপন হয়, বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ইউজিসির আন্ডারে না, সেগুলো আমি দেখাবো, আপনাদের নাম লিস্ট আছে যেগুলো ইউজিসির আন্ডারে না, বাট বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই কি, সেগুলো হচ্ছে সবগুলোই ইউজিসির আন্ডারে। তো ইউজিসির আন্ডারে যেই ইউনিভার্সিটিগুলো রয়েছে, ইউজিসি স্থাপন হয় আপনারা জানেন, এর আগের ক্লাসেও পড়িয়েছি, যে হচ্ছে, বা আমরা বলতে পারি যে হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন যে ছিল, রাধাকৃষ্ণ কমিশনের রিকমেন্ডেশনে এটা হয়। তো এটা পার্লামেন্টে অ্যাক্ট পাস করার মাধ্যমে 1956 সালে এটাকে এস্টাবলিশ করা হয়। আর যখনই কোনো একটা বডি পার্লামেন্টে অ্যাক্ট পাস করার মাধ্যমে হবে, তখন সেটাকে কি বলা হয়? স্ট্যাচুটারি বডি বলা হয়। পার্লামেন্টে যখন কোনো আইন পাস করার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে। তাহলে ইউজিসির মেন কাজ কি? ভারতবর্ষে যে হায়ার এডুকেশন আছে, হায়ার এডুকেশনটাকে দেখাশোনা করে হচ্ছে ইউজিসি। তাহলে হায়ার এডুকেশন বলতে গ্র্যাজুয়েশন থেকে কলেজ, ইউনিভার্সিটি বা তার উপরে, সেগুলোকে দেখাশোনা করছে হচ্ছে ইউজিসি। কীরকম কাজ করবে? যেমন ধরুন, আপনি একটা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে যাচ্ছেন, বা মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে যাচ্ছেন, বা পিএইচডিতে ভর্তি হতে যাচ্ছেন, তাহলে সেখানে যে ভর্তি হতে যাচ্ছেন তার জন্য মিনিমাম স্ট্যান্ডার্ড প্রয়োজন। আপনি যখন কোনো একটা পিএইচডি করতে যাচ্ছেন, তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রয়োজন, মিনিমাম স্ট্যান্ডার্ড আপনাকে থাকতে হবে, 55% মার্কস বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। তাহলে এই যে মিনিমাম স্ট্যান্ডার্ড, আজকের দিনে ইউজিসি যে রেগুলেশন, সেখানে শুধু যদি কারো মাস্টার ডিগ্রিতে 55% থাকে তাহলে হবে না। আজকে আপনারা জানেন, সেট দিয়েও আপনি পিএইচডিতে ভর্তি হতে পারবেন না। আপনাদের আলটিমেটলি নেটের যে 3টা ক্যাটাগরি রয়েছে, 1, 2, 3, 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে উইথ জিআরএফ, উইদাউট জিআরএফ বাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর একটা হচ্ছে অনলি ফর পিএইচডি। সেই 3টা ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে পাস করলে তবেই আপনি হচ্ছে পিএইচডিতে এনরোল করতে পারবেন। জিআরএফ যদি পাস করেন তাহলে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে, বাট সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরিতে আপনাকে 1 বছরের মধ্যে পিএইচডিতে এনরোল হতে হবে, না হলে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। তাহলে এই যে স্ট্যান্ডার্ডগুলো ঠিক করছে, মিনিমাম স্ট্যান্ডার্ড কী হবে সেগুলোকে মেনটেন করছে, সেগুলো কে করছে? ইউজিসি করছে। হায়ার এডুকেশনকে প্রমোশনের কাজ করে, হায়ার এডুকেশনকে প্রমোট করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখবেন সেমিনার অর্গানাইজ করছে। দেখবেন যখন সেমিনার অর্গানাইজ হয় তখন দেখবেন লেখা থাকে নিচে ইউজিসির সাথে কোলাবোরেশনে। তাহলে হায়ার এডুকেশনকে প্রমোশনের কাজ করে। ওকে, ধরুন একটা
একটা ইউনিভার্সিটিতে হোক, একটা কলেজে হোক, টিচার যখন ভর্তি হতে যাচ্ছে, টিচার যখন ভর্তি তো হবে না, হ্যাঁ, টিচার যখন সেখানে রিক্রুট হচ্ছে, তাহলে টিচারের মিনিমাম স্ট্যান্ডার্ড কী হবে সেটাও কিন্তু দেখুন ইউজিসি ঠিক করছে। ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা লিঙ্ক হিসেবে কাজ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইজারি হিসেবে কাজ করে। আমি এর আগে পড়ানোর সময় আপনাদের বলেছিলাম ইউজিসি কারিকুলাম তৈরি করে দেয় না, ইউজিসি কারিকুলাম তৈরি করে দেয় না, বাট কারিকুলামের স্ট্রাকচার রিকমেন্ডেশন দিতেই পারে, ইউনিভার্সিটিগুলোকে রিকমেন্ডেশন দিতেই পারে যে এই এই জিনিসগুলো তোমরা কারিকুলামে রাখতে পারো, রিকমেন্ডেশন দিতে পারে, স্ট্রাকচার তৈরি করে দিতে পারে, বাট ফ্রেমওয়ার্ক তৈরি করে দিতে পারে, বাট কখনো কিন্তু মানে মানে কারিকুলামটাকে তৈরি করে দিবে না, বাট ফ্রেমওয়ার্কটা তৈরি করে দিতে পারে, রিকমেন্ডেশন দিতে পারে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? ইউজিসি পড়িয়েছি ক্লাসে অনেকবার। আচ্ছা, এরপরে ছিল এনসিইআরটি। তাহলে এনসিইআরটি কবে হলো? 1961 সালে হলো, মুদালিয়ার কমিশন রিকমেন্ডেশন করলো। তা এনসিইআরটিতে কি হলো? এনসিইআরটিতে আমরা দেখলাম যে এনসিইআরটি হচ্ছে স্কুল এডুকেশনটাকে দেখাশোনা করার জন্য। তাহলে সেখানে কি হবে? স্কুল এডুকেশনে কি কি দেখাশোনা করবে? তাহলে স্কুল এডুকেশনে দেখাশোনা কি করা হচ্ছে? যেমন স্কুলে যখন কোনো বই পাবলিশ করা হচ্ছে, কি বই পাবলিশ করা হবে, স্কুলের কারিকুলাম কি হবে, বিভিন্ন সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, জার্নাল ইত্যাদি পাবলিকেশনের কাজ করে থাকে। স্কুলে যখন হচ্ছে, স্কুলের টিচারদের বিভিন্ন ট্রেনিং, প্রি সার্ভিস ইন সার্ভিস টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে হচ্ছে এনসিইআরটি। একটা সময় টিচার এডুকেশনকে পুরোটাই দেখাশোনা করতে এনসিইআরটি, পুরো টিচার এডুকেশন এর আন্ডারে ছিল, এনসিইআরটির আন্ডারে ছিল। বাট পরবর্তীতে 1995 সাল থেকে এনসিটি মেনলি টিচার এডুকেশনটাকে দেখাশোনা করছে। তাহলে এনসিইআরটি আরও কি করবে? স্কুলে দেখা যাচ্ছে কোনো স্কুলে স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে পারে। স্কুল এডুকেশনে বিভিন্ন সময় রিসার্চ হয় যে কোন মেথডে পড়ানো ভালো, তাহলে সেরকম রিসার্চ ইনোভেশনের কাজ করছে। এনসিইআরটি অনেক সময় কি করে? প্রতিনিধি পাঠায় বাইরের দেশে। একটা কোনো দেশ আছে, দেখা যাচ্ছে সেখানে খুব ভালো শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাহলে সেখানে কি করা হচ্ছে? প্রতিনিধি পাঠানো হচ্ছে যে সেখানে বুঝতে, যে সেটা আমরা আমাদের ভারতবর্ষে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তাহলে এই ধরনের কাজগুলো এনসিইআরটি করে থাকে। ক্লিয়ার সকলের? ওকে, এরপরে রয়েছে এনসিটি। এটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 1973 সালে এটা অ্যাডভাইজারি বডি হিসেবে ছিল এনসিইআরটির, বাট আলটিমেটলি 1986 সালে শিক্ষানীতি এটাকে রিকমেন্ডেশন দেয় এবং পরবর্তীতে 1995 সালে 17 আগস্ট 1995 সালে এটা এস্টাবলিশ হয়। তাহলে যদি বলে এনসিটি কবে এস্টাবলিশ হয়, তাহলে আমরা কিন্তু 1995 সালেই বলবো, 1973 বলবো না। 1973 সালে অ্যাডভাইজারি বডি হিসেবে ছিল কার? এনসিইআরটি যে পড়লাম, এনসিইআরটির অ্যাডভাইজারি বডি হিসেবে ছিল। ওকে ওকে, এবার আমরা পড়েছিলাম ন্যাক, ফুল ফর্ম কি? দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। ন্যাক কি করে? ন্যাক কাদের জন্য? স্কুল লেভেলে কি ন্যাক হয়? না, ন্যাক হচ্ছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে, এই ইনস্টিটিউশনগুলোকে অ্যাক্রিডিটেশনের কাজ করে। তাদের কি করে? অ্যাসেসমেন্ট করে, তাদের মূল্যায়ন করে তাদের কি করে? মেন কাজটা হচ্ছে অ্যাক্রিডিটেশন দেওয়া, স্বীকৃতি দেওয়া। ন্যাক কি করে? গ্রেড দেয়, এ প্লাস, বি প্লাস, বি প্লাস, তাহলে এরকম গ্রেড দেয়। তাহলে যখন গ্রেড দিবে, গ্রেড দেওয়ার মাধ্যমে কি হচ্ছে? কোয়ালিটি অ্যাসিওর করে, তাই না? ভারতবর্ষে হায়ার এডুকেশনে কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ কে করে? ন্যাক করে, ন্যাক, তাই তো? তাহলে ন্যাক এটা 1964 সালে ন্যাকটা স্থাপন করা হয়। কার রিকমেন্ডেশনে? 86 শিক্ষানীতি এবং পরবর্তীতে 1992 যে রিভাইজ করা হয় তার রিকমেন্ডেশনে ন্যাক তৈরি করা হয়। আচ্ছা, ন্যাকের হেডকোয়ার্টার কোথায়? পড়ানোর সময় বলেছিলাম কোথায়? ব্যাঙ্গালোরে এর হেডকোয়ার্টার রয়েছে, তাই না? ব্যাঙ্গালোরে এর হেডকোয়ার্টার রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ন্যাক আমরা পড়লাম, তাহলে ন্যাক কি করছে? আলটিমেটলি দেখুন কোয়ালিটি অ্যাসিওর করছে। তাহলে যখন আমরা ধরুন একটা ইনস্টিটিউশন, হায়ার ইনস্টিটিউশন, সেটা অবশ্যই প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, তাহলে সেটা যেটাই হোক না কেন, যখন ন্যাকের ভিজিট করাতে যাবে, তাহলে ন্যাক কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দেবে যে ন্যাক যখন কাউকে ভিজিট করতে আসবে, তাহলে মিনিমাম তার এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে যখন ন্যাক কাউকে ভিজিট করতে আসবে, তাহলে তখন সে দেখছে যে ন্যাকের ভিজিট করাতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন। একটা ইনস্টিটিউশন দেখছে যে ন্যাকের ভিজিট করাতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন, তাহলে তারা কি সেলফ ইভ্যালুয়েশন করছে না? অবভিয়াসলি করছে। তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আসছে, তারা অনেক অটোনমি পাচ্ছে, ইনোভেশন করছে। ওকে, তাহলে ন্যাক যখন করছি, ন্যাক কিন্তু মূল্যায়ন যখন হচ্ছে, মূল্যায়ন কিন্তু সেলফ এভ্যালুয়েশনও হচ্ছে এবং ন্যাকও এভ্যালুয়েট করছে।
ইভ্যালুয়েট করে ন্যাক কি করবে, ন্যাক হচ্ছে আলটিমেটলি গ্রেড দিবে। এই যে ন্যাকের গ্রেড, ওকে, ন্যাকের গ্রেড কোনটা কত পেলে কি স্কোর পেলে কি গ্রেড পাবে সেটা ন্যাক বলে দিয়েছে। ওকে, একমাত্র যদি 1.5 বা 1.5-এর কম হয় তাহলে ডি মানে নট অ্যাক্রিডিয়েটেড। ওকে, মনে পড়ছে সবার, এত ক্লাসে করিয়েছিলাম। বিভিন্ন রিসার্চ কাউন্সিল রয়েছে, বিভিন্ন রিসার্চ কাউন্সিলের ফুল ফর্মগুলো পড়তে বলেছিলাম, তাই না? রিসার্চ কাউন্সিলের ফুল ফর্মগুলো পড়তে বলেছিলাম। যেমন একটা রিসার্চ কাউন্সিল হচ্ছে ICSSR, যে আমাদের যে সোশ্যাল সায়েন্স রিসার্চ আছে, সোশ্যাল সায়েন্সটাকে দেখাশোনা করে ICSSR। বিভিন্ন সময় দেখবেন এডুকেশনে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার অর্গানাইজ করে ICSSR, দেখবেন লেখা থাকে কোলাবোরেশন উইথ ICSSR, ঠিক আছে? তো এই যে ICSSR, এটা 1969 সালে এস্টাবলিশ হয় ICSSR। তো এই ICSSR সোশ্যাল সায়েন্সের রিসার্চকে, হায়ার এডুকেশনকে প্রমোশনের কাজ করে ICSSR। তেমনি রয়েছে DST, ডিপার্টমেন্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা 1971 সালে স্থাপন হয়। তো এটা কিসের উপর? সায়েন্স এবং টেকনোলজির উপর। এরপর রয়েছিল ICMR। 1911 সাল থেকে ছিল, বাট তখন এর নাম আলাদা ছিল, তাই তো? তখন কি ছিল দেখুন, ICMR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটা হচ্ছে স্বাধীনতার পরে এটা ICMR হয়, বাট প্রথম অবস্থায় কি ছিল 1911 সালে, এটা কি ছিল ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন, এর প্রথম নাম ছিল ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন। বাট স্বাধীনতার পরে 1949 সালে নামটা চেঞ্জ করে ICMR রাখা হয়। এটা হচ্ছে মেডিকেল ফিল্ডে রিসার্চের জন্য। তেমনি ফিলোসফিতে রিসার্চের জন্য ICPR, যেটা ফাংশনিংয়ে আসে হচ্ছে 1981 সাল থেকে। ওকে, এরপরে পড়িয়েছিলাম আপনাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল ইউনিভার্সিটি। ভারতবর্ষে এখনও ইউজিসির যদি আপনি ওয়েবসাইটে যান, টোটাল 4 ধরনের ইউনিভার্সিটি রয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ডিমড টু বি ইউনিভার্সিটি। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে বলতে পারেন পার্লামেন্টে অ্যাক্ট পাস করার মাধ্যমে তৈরি করা হচ্ছে, সেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি। লাস্ট যখন আপনাদের পড়িয়েছিলাম সেই নোটটাই নিয়েছি, সেখানে সেদিন পর্যন্ত মানে প্রায় 1 মাস আগে মনে হয় আপনাদের এটা রিভিশন করিয়েছিলাম, 1 মাস বা 15-20 দিন আগে। তো ওই নোটটাই রেখেছি, আজকে আর আপডেট করিনি, দেখিনি। তো সেদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে 57টা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে। তো এই যে ইউজিসি পড়ানোর সময় বললাম যে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ইউজিসির আন্ডারে না, যেগুলো কি ডাইরেক্ট মিনিস্ট্রি অফ এডুকেশনকে রিপোর্ট করে। তো এরকম 10টা ইউনিভার্সিটি এখানে দেওয়া আছে। যেমন একটা নাম করা ইউনিভার্সিটি ইগনু, আপনারা নাম শুনেছেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটা কিন্তু ইউজিসির আন্ডারে না, এটা ডাইরেক্ট আমাদের যে মিনিস্ট্রি অফ এডুকেশন তাকে রিপোর্ট করে। ওকে, তো এরকম 10টা ইউনিভার্সিটি এখানে রয়েছে। এরপরে রয়েছে স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটিগুলো জানেন আপনারা, যেমন পার্লামেন্ট অ্যাক্ট পাস করার মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, তেমনি আমাদের লোকাল লেজিটিমেট অ্যাসেম্বলিতে যেখানে আমাদের এমএলএরা বসে, সেখানে অ্যাক্ট পাস করার মাধ্যমে স্টেট ইউনিভার্সিটিগুলো স্থাপন করা হয়। এরপরে থাকে প্রাইভেট ইউনিভার্সিটি, যেগুলো হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি, ঠিক আছে? বেসরকারি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ডিম টু বি ইউনিভার্সিটি বলেছিলাম, দেখা যাচ্ছে যে কোনো একটা কলেজ গ্র্যাজুয়েশন পড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই কলেজে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, ভালো টিচার ফ্যাকাল্টি ভালো রয়েছে, সমস্তটাই কি তার এতটা ক্ষমতা রয়েছে, সে মাস্টার ডিগ্রি পড়াতে পারে, এই ক্ষমতাটা তার রয়েছে। তখন কি করা হচ্ছে, ইউজিসি তাকে একটা স্পেশাল প্রভিশন দিচ্ছে, সে চাইলে মাস্টার ডিগ্রিও করাতে পারে। বাট এখানে কিন্তু এর আন্ডারে কোনো কলেজ থাকবে না, এ শুধু মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিটা করাতে পারছে, বাট এর আন্ডারে কিন্তু কলেজ থাকবে না, কিন্তু ডিম টু বি ইউনিভার্সিটির আন্ডারে। ডিম টু বি ইউনিভার্সিটি এই যে খেতাবটা, এটা যে চিরস্থায়ী খেতাব তা কিন্তু না। ধরুন একটা ইউনিভার্সিটি ভালো কিছু করছে তাকে দেখে, একটা কলেজ ভালো কিছু করছে তাকে দেখে তাকে ডিম টু বি ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হলো, বাট পরবর্তীতে দেখা গেল সে তার ইনফ্রাস্ট্রাকচারটা বা তার যেই ভালো ভালো দিকগুলো ছিল সেগুলোকে ধরে রাখতে পারলো না, তাহলে ডিম টু বি ইউনিভার্সিটি কিন্তু সেই যে খেতাবটা সেটা কিন্তু চলেও যেতে পারে, তাই না? পড়িয়েছিলাম। এরপরে ভারতবর্ষে টোটাল 6টা ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি রয়েছে, আপনারা জানেন। 3টা সংস্কৃত, একটা হিন্দি, একটা উর্দু, আর একটা হচ্ছে ইংলিশ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য। এই 6টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি। ক্লিয়ার? এরপরে রিসেন্ট ক্লাসগুলোতে আপনাদের পড়িয়েছি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, AICTE। 1945 সালে এটা স্থাপন হয়। এটার কাজ কি? ভারতবর্ষের টেকনিক্যাল এডুকেশনটাকে দেখাশোনা করা। কি মনে পড়ছে সকলের? পড়িয়েছি। এরপরে রয়েছে ইগনু। ইগনু হচ্ছে 1985 সালে স্থাপন হয়। ইগনু হচ্ছে আমাদের সেন্ট্রালি বলতে পারেন যে
ডিস্টেন্স এডুকেশনটাকে পুরো দেখাশোনা করে হচ্ছে ইগনু, বা ডিস্টেন্স এডুকেশনে আমরা যে ডিস্টেন্সে বিভিন্ন কোর্স করতে পারি ইগনুর মাধ্যমে, ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি বা বিভিন্ন কোর্স করতে পারি ইগনুর মাধ্যমে, পড়িয়েছিলাম। তাহলে ইগনুর মাধ্যমে অ্যাডাল্ট এডুকেশনও আমি বলতে পারি, অ্যাডাল্ট এডুকেশনও প্রমোশন হচ্ছে, ওপেন এডুকেশন প্রমোশন হচ্ছে ইগনুর মাধ্যমে। ইগনু কিন্তু মনে রাখবেন ইউজিসির আন্ডারে না, 1985 সালে স্থাপন হলো। এরপরে যেটা ছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, একটু আগে যেটা আমরা পড়লাম ইন্টার্ন ইউনিভার্সিটি বোর্ড, যেটা 1925 সালে স্থাপন হয়, সেটাই পরবর্তীতে 1967 সালে 1973 সালে নামটাকে চেঞ্জ করে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি করা হয়। আমরা জানি স্যাডলার কমিশন বা কলকাতা ইউনিভার্সিটি কমিশন এও বলেছিল যে একটা এরকম আমাদের প্ল্যাটফর্ম প্রয়োজন আছে যেখানে সব ইউনিভার্সিটিগুলোর কি থাকবে, একটা অ্যাসোসিয়েশন থাকবে। সেই অ্যাসোসিয়েশনে কি হবে, যে প্রত্যেকে নিজেদের নলেজ শেয়ার, নিজেদের কি হচ্ছে না হচ্ছে, কি করছে, কি অ্যাক্টিভিটি করছে, সেগুলো একে অপরের সাথে শেয়ার করতে পারবে। তাহলে যখন একটা ইউনিভার্সিটি অন্যের সাথে শেয়ার করবে, তাহলে অন্য ইউনিভার্সিটিও সে থেকে ইন্সপায়ার হবে। তাহলে এই যে AIU, এখানে শুধু যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছে তা না, আমরা দেখেছি ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো তো আছেই, তার সাথে সাথে কি বাংলাদেশ, ভুটান, কাজাকিস্তান, মালয়েশিয়া, মরিশাস, নেপাল, থাইল্যান্ড, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড কিংডমস, এদের বিভিন্ন ইউনিভার্সিটিও এর সাথে যুক্ত রয়েছে, পড়িয়েছিলাম এগুলো ক্লাসে। ওকে, এরপরে ছিল NIRF, 2015 সালে হয়। এটা কি, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনকে কি করা হয়েছে, র্যাঙ্ক দেওয়া হবে, তাই তো? হায়ার এডুকেশন ইনস্টিটিউশনকে র্যাঙ্ক দেওয়া, হায়ার এডুকেশনের জন্য কিন্তু র্যাঙ্ক দেওয়া হবে। তাহলে র্যাঙ্কের জন্য এই 5টা ক্রাইটেরিয়া ছিল। কোন কোন ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে দেওয়া হয়? প্যারামিটারের উপর, যেমন টিচিং লার্নিং রিসোর্স, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস, গ্র্যাজুয়েশনাল আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি অ্যান্ড পারসেপশন। এই 5টা প্যারামিটারের উপর ভিত্তি করে কি করা হয়, র্যাঙ্ক দেওয়া হয়। এটা পড়ানোর সময় বলেছিলাম, প্রথমে যখন এটা হয় তখন এটা কি ছিল, ভলেন্টারিলি ছিল, করলেও করতে পারে, না করলেও করতে পারে। র্যাঙ্ক মূল্যায়ন করে কেউ একটা ইনস্টিটিউশন NIRF-কে ডাকলো যে আমার ইনস্টিটিউশনকে র্যাঙ্ক দাও, সে করতেও পারতো, নাও করতে পারতো, তার ইচ্ছা ছিল। বাট আমরা জানি রিসেন্টলি এটাকে কি করে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে সরকারি ইনস্টিটিউশন, 2018 সাল থেকে সরকারি ইনস্টিটিউশনগুলোর জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। সরকারি ইনস্টিটিউশনের জন্য, প্রাইভেটের জন্য এখনো NIRF ম্যান্ডেটরি না, বাট 2018 সাল থেকে প্রাইভেট গুলো না, যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে, গভর্নমেন্ট রান এডুকেশনাল ইনস্টিটিউশন, তাদের জন্য NIRF ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তাই তো, পড়িয়েছিলাম, মনে পড়ছে সকলের? ওকে, তাহলে কিছু প্রশ্নে আসি। দেখুন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। আচ্ছা, তার মানে ক্রনোলজি বলেছে, তার মানে কি পুরনো থেকে নতুন। ওকে, NCERT কবে স্থাপন হয়? আমরা জানি 1961, ন্যাক 1994, NIRF মাত্র পড়লাম স্যার 2015, AICTE টেকনিক্যাল এডুকেশনের জন্য 1945, আর UGC হচ্ছে 1956। তাহলে পুরনো থেকে নতুনে যাব, তাহলে ডি দিয়ে স্যার শুরু হবে, তাই তো? 3 নম্বরটা হবে। সকলে ক্লিয়ার? ওকে, তাহলে দেখুন পড়ানো থেকেই প্রশ্ন। নেক্সট দেখুন তো কত ইজি প্রশ্ন। হুইচ ইনস্টিটিউশন অর্গানাইজেশন এন্ড রেগুলেটস কোয়ালিটি কনসার্ন ইন টেকনিক্যাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা? কি পড়িয়েছি, কোনটা? টেকনিক্যাল এডুকেশনকে কে দেখাশোনা করে? স্যার AICTE। ভেরি গুড, দেখুন কত ইজি কোশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা বুঝে বুঝে অ্যান্সার করুন। NAC also assess and accreditates private higher education institution of India. NAC কি করে? অ্যাসেস এবং অ্যাক্রিডিটেশন প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকেও দেয়, ঠিক না ভুল? 3 নম্বরটা কি বলেছে, UGC অনলি অ্যাসেস অ্যান্ড অ্যাক্রিডিয়েটস গভর্নমেন্ট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া। UGC কি অনলি গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে দেখে? তাহলে এটা ভুল, 3 নম্বরটা ভুল। ওকে, আর UGC কিন্তু অ্যাক্রিডিটেশন দেয় না, অ্যাক্রিডিটেশন দেয় হচ্ছে NAC। তাহলে NAC আমরা কি দেখলাম, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনকে দেয়, সেটা গভর্নমেন্ট হতে পারে, পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। তাহলে ঠিক আছে, পরেরটা ভুল। যখন অ্যাসারশন রিজন থাকে তখন দেখবেন অপশনের মধ্যে দুটো ভুল অপশন থাকেই না, তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন কত ইজি প্রশ্ন।
দেখুন পড়ানো থেকে প্রশ্ন, দ্য নিউ সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন লাইক সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্যান বি এস্টাবলিশ বাই, কোনো একটা সেন্ট্রাল ইনস্টিটিউশন যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা কার মাধ্যমে স্থাপন করা হয়? দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লেজিটিমেট অ্যাসেম্বলি অফ দ্য প্রেসপেক্টিভ স্টেট, নাকি ইউজিসি? কে করে? আমরা কোথায় দেখলাম, কোথায় পাস হবে, এস্টাবলিশ কার দ্বারা হয়? তাহলে কোনটা হবে? পার্লামেন্ট হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? পার্লামেন্ট হচ্ছে। ওকে, যদি স্টেট ইউনিভার্সিটি বলতো তাহলে আমরা 3 নম্বরটা বলতাম। ইউজিসি আন্ডারে যায়, কিন্তু আলটিমেটলি এস্টাবলিশ কে করে? ইউজিসি এস্টাবলিশ করে না, ইউজিসি গ্র্যান্ট দেয়। এবারে এর পরের প্রশ্ন দেখুন, অ্যানেজ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন বাই ইয়ার দে আর এস্টাবলিশড। ওকে, ইউজিসি, ইউনিভার্সিটি অফ দিল্লি, ইগনু, ন্যাক, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তো যদিও এখানে দিল্লিটা নেহরু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এগুলো আপনাদের প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছি, আজকে রিভিশনে নেই। বাট মনে করুন দিল্লি ইউনিভার্সিটি যখন পড়িয়েছিলাম তখন স্যাডলার কমিশন রেকমেন্ডেশন দিয়েছিল, তাই না? জওহরলাল নেহরু ইউনিভার্সিটি তো রিসেন্ট, মানে 1961 সাল সম্ভবত ছিল, দিল্লি ইউনিভার্সিটি 1922 ছিল, হ্যাঁ, স্যাডলার কমিশন। আর হচ্ছে, তাহলে দেখুন, তাহলে কোনটা দিয়ে শুরু হচ্ছে? আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলেছে, মানে পুরনো থেকে নতুন, অ্যাসেন্ডিং বলেছে, কম থেকে বেশি। তাহলে কম থেকে বেশি মানে হচ্ছে পুরনো থেকে নতুনের দিকে যাব। তাহলে ইউজিসি 1956, তাহলে বি দিয়ে শুরু হচ্ছে স্যার, এ দিয়ে তো শুরু হবে না, বি দিয়ে শুরু হচ্ছে। এবার দেখুন বি এর পর কোনটা আসা উচিত? ন্যাক তো 1994, ইগনু 1985, তাহলে বি এর পর এ আসা উচিত, তাহলে বি এর পর এ আসা উচিত। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।